আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম যে মির্জা আব্বাস যেহেতু মুক্তিযুদ্ধকে ওন করেন, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি বরাবরই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। তো আমি আপনাদের বলেছিলাম যে মির্জা আব্বাসকে আসলে এমনভাবে হারানো হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, যাতে করে বলা যায় যে এই প্রজন্ম আসলে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রত্যাখ্যান করেছে। তা আমার আসলে ক্যালকুলেশনও কোনোভাবেই ছিল না যে হাদির উপর এই ধরনের প্রচেষ্টা, একটা হত্যা চেষ্টা চালিয়ে মির্জা আব্বাসকে টার্গেট করা হতে পারে। আমি বরাবরই ভেবেছি যে ওখানে এমন কাউকে দিবে, যেমন ভিপি সাদিক কায়েমকে আমি ভেবেছি ওখানে দাঁড় করিয়ে দেবে জামাত, দিয়ে অবভিয়াসলি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে মির্জা আব্বাসকে হারিয়ে দেওয়া হবে, এবং যেটা আমাদের দেশে হয় আর কি। হওয়ার পর বলা হবে যে এদেশ মুক্তিযোদ্ধার চেতনাকে প্রত্যাখ্যান করেছে, আমরা নতুন চেতনায় নতুন ভাবধারায় এগিয়ে যেতে চাই, সেই ইয়েতেই মির্জা আব্বাসকে আসলে হারিয়ে দেওয়া হবে। যদিও তার পলিটিক্যাল ক্যারিয়ার সুদীর্ঘকালের, তো আমরা যেহেতু একটা অংশ প্রচার চালিয়ে আসছিল গ্যাংস্টার, চাঁদাবাজ এইসব বলে, আমার প্রেডিকশন ছিল, পলিটিক্যাল প্রেডিকশন এতটুকু ছিল। কিন্তু ওসমান হাদি ওই আসনে অলরেডি সে ডিক্লেয়ার করেছে যে সে ওই আসনে নির্বাচন করতে চায়, এবং সেটার জন্য সে প্রচারণায় অলরেডি অংশ নিচ্ছিলেন, জনগণের কাছাকাছি যাবার চেষ্টা করছিলেন। সেখানে ওসমান হাদির উপর এই ধরনের হামলা করে মির্জা আব্বাসকে টার্গেট করা হবে, এবং যখন একদম ইনিশিয়াল স্টেজেই খুব যে নামটা বললাম সাদিক কায়েম, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল সে, এবং মোটামুটি ক্লিয়ারই বলা যায়, ইনডিরেক্ট না, মোটামুটি ডিরেক্টভাবে মির্জা আব্বাসের দিকে আঙুল তুলল। এবং ওসমান হাদিকে যখন ঢাকা মেডিকেলে মির্জা আব্বাস দেখতে গেল, ওখানে এক ধরনের স্লোগান দেবার চেষ্টা করা হলো, তাকে বিব্রত করার চেষ্টা করা হলো। তো এই সব কিছু আসলে আমার প্রেডিকশনের মধ্যে ছিল না। আমার মনে হয়েছিল যে হয়তো ভোটের মাঠেই, সেটা হচ্ছে আমির ভোট হোক, গোপন ভোট হোক, ব্যালট বাক্স আগে থেকে পূরণ করে হোক, মির্জা আব্বাসকে হারিয়ে দিয়ে আসলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের বাংলাদেশিরা আর নিচ্ছে না, পছন্দ করছে না, এইটা প্রমাণ করার চেষ্টা করা হবে। কিন্তু সেখানে যে এই ধরনের কোনো কিছু প্ল্যানিংয়ের মধ্যে থাকবে বা থাকতে পারে, এটা আমার ধারণা ছিল না। আরেকটা আমার প্রেডিকশন ছিল যে পলিটিক্যালি হয়তো ফায়দা হাসিলের জন্য সার্জিস আর হাসনাত আবদুল্লাহ রিস্কে থাকতে পারে। এখন পর্যন্ত আমি মনে করি যে আমার যে বিচার বিশ্লেষণ, যে রাজনীতিক গতিপথ আমি দেখছি, তাতে করে আমার কাছে মনে হয় যে হাসনাত, সার্জিস এবং এনসিপির অনেকেই এই রিস্কের মধ্যে আছে। ইভেন কি আমার ইশরাককেও মনে হয় যে ও রিস্কের মধ্যে আছে। ওকে যদিও বহুবার বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইশরাকের কোথাও না কোথাও নিরাপত্তাহীনতা আছে। এবং আপনারা দেখবেন যে দক্ষিণ অঞ্চলে হাবিবুর নবী খান সোহেলকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি, অর্থাৎ দলের মধ্যে থেকেই সোহেলকে কাট অফ করে দেওয়া হয়েছে। দক্ষিণটা আসলে কারো খুব দরকার, ঢাকা দক্ষিণটাকে। এখন কেন দরকার আমরা বোধহয় জানি, যে ঢাকাকে নিয়ন্ত্রণ করতে হলে ঢাকা দক্ষিণ নিয়ন্ত্রণে থাকতে হবে, এবং সরকার গঠন করতে হলে ঢাকার নিয়ন্ত্রণ থাকা খুব জরুরি। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে বিভিন্ন ধরনের পরিকল্পনা হচ্ছে, বিএনপির মধ্যেই কেউ কেউ হয়তো একটা দলকে সহায়তা করছে, অনেকগুলো ইকুয়েশন আছে, ভবিষ্যতে নিশ্চয়ই আরও সুন্দর করে বিশ্লেষণ করে আপনাদেরকে বলবো। তবে এই মুহূর্তে হাদির জন্য প্রার্থনা থাকলো যে সে সুস্থ হয়ে নির্বাচনের মঞ্চে ফিরে আসুক, মাঠে ফিরে আসুক। আর যেভাবে মির্জা আব্বাসের দিকে আঙুল তোলার প্রচেষ্টা হয়েছে হাদির উপর হামলার পরপরই, সেটাকে ধিক্কার জানাতে চাই।